ছোটবেলায় আমরা কমবেশি সবাই রূপকথার গল্প শুনতাম, যেখানে থাকতো রাজা রানীর গল্প, কখনো বা অলৌকিকতার গল্প, কখনো বা ঠাকুরমার ঝুলি। তখন আমরা নিজের মনের অজান্তেই ভাবতাম, ইস, জীবনটা যদি রূপকথার মতো হতো, চোখের পলকে বদলে যেত সবকিছু, কতই না ভালো হতো। পরক্ষণেই আমরা আমাদের মনকে এই বলে সান্ত্বনা দিতাম যে না, এগুলো শুধু রূপকথার গল্পেই হয়, বাস্তব জীবনে এমন কিছু ঘটে না। কিন্তু বাস্তব জীবনেও এমন কিছু গল্প থাকে যে গল্প হার মানায় রূপকথার গল্পকেও। দর্শক, এমন কিছু গল্প নিয়েই আমরা হাজির হয়েছি দেশ টেলিভিশনের পর্দায় ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপকথানার আজকের আয়োজনে। সাথে আছে আমি ফার্নাস জুই। আমাদের সঙ্গে আজ এমন একজন অতিথি আছেন যার জীবনের গল্প অনেকটা রূপকথার গল্পের মতো বললে একদমই ভুল হবে না। আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক, ধন্যবাদ। যেমনটা আমি বলছিলাম যে বাস্তব জীবনে এমন কিছু গল্প থাকে যে গল্প আসলে রূপকথার গল্পকেও হার মানায়। আমরা যদি ঠিক গণ অভ্যুত্থানের আগের সময়টার কথা বলি, তখন সাধারণ মানুষ হিসেবে হয়তো বা আমরা ভাবতে পারিনি যে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন দেখব, কিংবা গণ অভ্যুত্থান দেখব, কিংবা নতুন বাংলাদেশ পাবো। কিন্তু আপনাদের মতো একদল তরুণ স্বপ্নদ্রষ্টারাই হয়তো বা স্বপ্ন দেখেছিলেন বলেই আপনাদের নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান পেয়েছি। আমি একটু জানতে চাই, ঠিক কতটুকু মানসিক দৃঢ়তা কিংবা সাহস থাকলে একজন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করা যায়? আমাদের আন্দোলনটা তো শুরু হয় কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু যারাই এই আন্দোলনের সামনের দিকে ছিলাম, শুরু থেকে অর্গানাইজিং জায়গাগুলোতে কাজ করেছি, সবারই একটা অধিকাংশেরই একটা জার্নি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন অত্যাচারের, নির্যাতনের বিরুদ্ধে এবং অনিয়মের বিরুদ্ধে কাজ করার, প্রতিবাদ করার একটা ৬-৭ বছরের জার্নি আমাদের ছিল। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় শুরুটা, এবং এই আন্দোলনটা যে একটা চাকরির আন্দোলন থেকে একটা ফ্যাসিবাদের পতনের আন্দোলনে যেতে পারে, এবং সেই জায়গায় নেওয়ার ক্ষেত্রে আমাদের এই দীর্ঘ জার্নিটার একটা অবদান আছে আমি মনে করি। এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী যেই অবস্থান এই দীর্ঘ ৬-৭ বছর অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই দৃঢ় মানসিক অবস্থান থেকেই আসলে এই আন্দোলনে যখন হত্যাযজ্ঞটা শুরু হলো, তখন এই আন্দোলনটা একটা গণঅভ্যুত্থানের দিকে ধীরে ধীরে ধাবিত হতে থাকে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশের জনগণ, এবং জনগণের মধ্য থেকে স্বতঃস্ফূর্তভাবেই এই চাওয়াটা হাজির হয়েছে ধীরে ধীরে যে আমরা শেখ হাসিনাকে আর চাই না, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থাকে আর চাই না। এবং সেই চাওয়াটার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছু ক্ষুদ্র ভূমিকা রাখার সুযোগ পেয়েছি সেই ঐতিহাসিক মুহূর্তে। যখন আমরা হত্যাযজ্ঞ দেখছিলাম, তখন আসলে আসিফ পরিবারের ভূমিকাটা কি ছিল? বাবা কিংবা মা হাতটা ধরে বলেনি যে বাবা, আন্দোলনে যাবার দরকার নেই? আমার পরিবার তো গ্রামে ছিল সে সময়, কিন্তু পরিবার সবসময়ই প্যানিকড অবস্থায় ছিল, কারণ প্রতিদিনই খবর আসছে মানুষ মারা যাচ্ছে। এবং ঠিক ওরকম একটা মুহূর্তে যখন আমাকে গুম করা হলো, তখন অনেকের ধারণা হয়ে গেছিলো হয়তো আমি হয়তো শহীদ হয়েছি বা মারা গেছি। এবং পরিবার একটা সময় হাসপাতালের মর্গেও আমার লাশ খুঁজেছে, কারণ তখন এমন পরিস্থিতি ছিল যে অধিকাংশ পরিবারই হয়তো হাসপাতালের মর্গ থেকে তাদের সন্তানদের লাশ উদ্ধার করছিল। যখন প্রথম দফায় ক্র্যাকডাউন হয়, প্রায় ৩০০ জনের মতো শহীদ হন, সে সময়টার কথা বলছি। তো পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল, যেটা শুধু এই সময় না, যেহেতু দীর্ঘ ৬-৭ বছর আমরা অ্যাক্টিভিজমের সাথে ছিলাম, এবং নানা সময় আওয়ামী লীগের নানা ধরনের ক্র্যাকডাউনের শিকার হয়েছি, একাধিক মামলা ছিল, এবং জেলেও ছিলাম একটা সময়। পুরোটা সময় পরিবারের জন্য কঠিন ছিল, একটা আনসার্টেইন পরিস্থিতি, যে সন্তানের কী হয়ে যায়, কখন কী হয়ে যায়। কিন্তু একদিক থেকে বাধাও যেমন ছিল, অন্যদিক থেকে এক ধরনের সম্মতি এবং সহযোগিতার বিষয়টা ছিল, সাহস যোগানোর বিষয়টাও ছিল। গুম করার কথা বলছিলেন, আপনাদের ডিবি কার্যালয়ে পর্যন্ত নেওয়া হলো, এবং অনেকেই ভেবে নিয়েছিল যে আন্দোলনের পরিসমাপ্তি এখানেই ঘটতে যাচ্ছে। সেখান থেকে আসলে কামব্যাক কিভাবে করেছিলেন? আমি মনে করি যে সম্পূর্ণ ক্রেডিটটা বাংলাদেশের জনগণের কাছে যাবে, কারণ প্রথম দফায় ক্র্যাকডাউনের পরে যখন সবাই আশাহত হয়ে যাচ্ছিল, এবং আমরা দেখছিলাম যে শেখ হাসিনা মায়া কান্না করছেন, এবং তিনি রেলে গিয়ে মেট্রো রেলের ইট পাথর ভাঙা হয়েছে সেজন্য কান্নাকাটি করছেন, অথচ এই ৩০০ মানুষকে মেরে ফেলেছেন সেটা নিয়ে কোনো ছিল না। এবং জাতীয় আন্তর্জাতিকভাবে এটাকে একটা মব হিসেবে এস্টাবলিশ করার
চেষ্টা চলছিল এবং আমরা যদি মিডিয়ার কথাও বলি, অধিকাংশ মিডিয়াতেও তখন প্রকৃত চিত্রটা ফুটে উঠছিল না। ডিজিএফআইয়ের এক ধরনের চাপের কারণে মিডিয়াগুলো তাদের ন্যারেটিভটাই দিচ্ছিল। তো সেরকম মুহূর্ত থেকে, সেরকম পরিস্থিতি থেকে যখন আমরা প্রথমবার গুম থেকে ফিরে এসে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলাম গণস্বাস্থ্যে, আমি, নাহিদ ইসলাম, আবু বকর মজুমদার, ওই মুহূর্তে আমরা আবার রিগ্রুপিং করার চেষ্টা করছিলাম। হসপিটালে থাকা অবস্থায় আমরা একটু কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম। তখন ব্রডব্যান্ডটা ওপেন হয়েছিল, ইন্টারনেটটা ওপেন হয়নি। অ্যান্ড নতুন নতুন কর্মসূচি দেওয়ার জন্য বাইরে যারা আছে, মাসুদ ছিল, রিফাত ছিল, কাদের, ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, ওদের সাথে ডিসকাস করছিলাম যে যারা আহত তাদের চিকিৎসার কর্মসূচি হাতে নেওয়া কিংবা সারা দেশে শোক মিছিল করা বা দোয়ার আয়োজন করা, এ ধরনের রিগ্রুপিং করার চেষ্টা করার সময় আবার আমাদেরকে ডিবিতে তুলে নিয়ে যাওয়া হয় যাতে করে আমরা অর্গানাইজ না করতে পারি। 6 জনকে, প্রথমে 3 জনকে আমাদের হসপিটাল থেকে, তারপর আরও 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ভেতর থেকে ওরা বারবারই অভিযান চালাচ্ছিল যে বাকিদেরকেও ডিবিতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই সময়টাতে আসলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণের মধ্যে ভিডিও চিত্রগুলো আসছিল যে ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় কিভাবে স্টুডেন্টদেরকে মারা হয়েছে, গুলি করার ভিডিওগুলো আসতেছিল, মানুষের প্রতিরোধের ভিডিওগুলো আসতেছিল। এগুলো থেকে একটা জনমত তৈরি হয়েছিল সে সময় কোনো নেতৃত্বেরও প্রয়োজন হয়নি। মানুষ ধীরে ধীরে বুঝতে পারতেছিল যে আসলে কি ঘটেছিল। ইন্টারনেট শাটডাউনের সময়টাতে তো আসলে কারোর কাছে কোনো নিউজ ছিল না যে আসলে কি হচ্ছে। তো পরে যখন মানুষের কাছে এগুলো আসতে থাকে এবং মানুষ বুঝতে শুরু করে যে কি পরিমাণ ম্যাসাকার শেখ হাসিনা ঘটিয়েছে, তখন আমার মনে হয় যে মানুষের মধ্যেই একটা স্বতঃস্ফূর্ত জনমত গড়ে উঠেছিল যে এই ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। সেই জায়গা থেকে যখন ডিবি থেকে আমাদের এক ধরনের চাপের মুখে একটা ভিডিও বক্তব্য দিতে হলো, সেটাকেও মানুষ প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসলো এবং আমাদের শিক্ষকরা, সংস্কৃতি কর্মীরা আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে থাকলো। এবং যখন আমাদের মুক্তিটা হলো 1 অগস্ট, তখন আমরা এসে দেখলাম যে মোটামুটি সবার মধ্যে এক ধরনের জনমত তৈরি হয়ে গেছে। এখন শুধু এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং মানুষ অপেক্ষা করছে কখন আমরা চূড়ান্ত ডাকটা দেব। আন্দোলনের প্রতিটা দিনের কথাই যদি আমরা বলি, প্রত্যেকটা দিনই আমার মনে হয় যে দুঃসহ সময়ের মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে। রাষ্ট্রযন্ত্রের সঙ্গে এক ধরনের যুদ্ধ করতে হয়েছে। বুলেটের সামনে দাঁড়িয়ে আসলে যুদ্ধ করাটা এত সহজ ব্যাপার না। তারপরে যদি আমি জানতে চাই যে এমন কোনো দুঃসহ স্মৃতি কি মনে পড়ছে এই মুহূর্তে, কিংবা এখনো স্মৃতিতে গেঁথে আছে? অনেকগুলো স্মৃতি কখনোই ভোলার মতো না। তার মধ্যে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন যখন 5 অগস্ট লং মার্চের উদ্দেশ্যে শাহবাগের দিকে যাই, সকাল 10টা নাগাদ, তখন আমি চানখারপুলের এখানে ছিলাম। মানিকনগর থেকে সিএনজি নিয়ে চানখারপুল পর্যন্ত আসি। তো এসে দেখি যে ক্যাম্পাসের 4 দিক থেকে পুলিশ, বিজিবি, আর্মি কর্ডন করে গুলি করছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এবং ওই নাজিমুদ্দিন রোড থেকে আমরা চেষ্টা করছিলাম ক্যাম্পাসের দিকে ঢোকার, কিন্তু সেখানে প্রায় 100 জনের উপরে পুলিশ, বিজিবির সদস্যরা ছিল এবং তারা গুলি করছিল সেখান থেকে। বারবার আমরা আগাতে নিলেই আবার গুলি করছিল, আমরা পিছিয়ে যাচ্ছিলাম, এরকম একটা পরিস্থিতি। সে সময় সেখানে আমার সামনেই প্রথমে 2 জন শহীদ হয় গুলিবিদ্ধ হয়ে, আরও অনেকেই আহত হয়। তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করছিলাম এবং যারা শহীদ হচ্ছিল তাদেরকে আমরা পেছনে এনে রাখছিলাম। ঠিক ওই সময়টাতে ঠিক আমার পাশে একজন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়, শহীদ আনাস। হচ্ছে ক্লাস 10-এ পড়া একটা ছেলে, চানখারপুলের দিকে থাকতো, ওর ফ্যামিলি ড্যামরার দিকে থাকতো আর কি। আমরা সেখান থেকে ইট পাটকেল ছুটছিলাম, কিন্তু অবভিয়াসলি এটা পুলিশ পর্যন্ত পৌঁছাচ্ছিল না, কিন্তু তাদের গুলিগুলো পৌঁছাচ্ছিল। তো আনাসের হঠাৎ করে আনাস আমার পাশেই ছিল দাঁড়ানো, হঠাৎ করে ওর বুকে গুলি লাগে এবং ওর সাথে সাথে মারা যায়। ওকে আমরা পেছনে নিয়ে যাই। হয়তো এই গণঅভ্যুত্থানে আমার সবচেয়ে দুঃসহ স্মৃতি হচ্ছে এই সময়টার যে, এবং পরবর্তীতে আমি যখন ওর পরিবারের সাথে কথা বলি এবং দেখতে পাই যে ও একটা 8 পৃষ্ঠার একটা নোট লিখে বাড়ি থেকে এসেছিল এবং সেখানে মানে মূল সারসংক্ষেপটা ছিল যে আমি আজকে শহীদ হতেও পারি। অবশেষে ও শহীদ হলো আর কি। এবং এরকম আরও হাজারো আনাসের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ একটা দুঃসহ অভিজ্ঞতা থেকে, দীর্ঘ দুঃসহ অভিজ্ঞতা থেকে মুক্তি পেয়েছে। যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথাই বলি কিংবা নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলি, স্বপ্নের সাথে আসলে বাস্তবতার ফারাক কতটুকু? বর্তমান সময়ে বলা হয়ে থাকে যে আমরা স্বৈরাচার হাসিনার সরকারকে বিদায় করেছি, কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। বাস্তবতা কি তাই? এখনো আমরা যদি পৃথিবীতে এক্সাম্পলগুলো দেখি, যে নাজিরা তো এখনো আছে এবং
1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু এখনও তারা ইউরোপিয়ান বিভিন্ন সোসাইটিতে আসলে এক্সিস্ট করে। তো ফ্যাসিবাদ ধারণাটাই এরকম, যেটা সোসাইটির একটা বা গুরুত্বপূর্ণ অংশের সাপোর্ট নিয়ে ক্ষমতায় টিকে থাকে এবং বাকি বৃহৎ অংশের উপর তারা অত্যাচার নিপীড়ন চালায় এবং এক ধরনের সেটার সম্মতি উৎপাদন করা হয়। এবং এখানে তো মুজিববাদ, সেকুলারিজমের নামে সে ধরনের সম্মতি উৎপাদন করা হয়েছে, বিভিন্ন ম্যাসাকার ঘটানো হয়েছে এবং সেটার পক্ষে সম্মতি উৎপাদন করা হয়েছে। সেক্ষেত্রে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, সিভিল সোসাইটিকে ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘ 16 বছর 17 বছর সরকারে থাকা মানে হচ্ছে এই 17 বছরে যত নিয়োগ হয়েছে, আমরা ফ্যাসিবাদের সময়ও দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলও রিপোর্ট হয়েছে যে নিয়োগে কী ধরনের দুর্নীতি অনিয়ম হচ্ছে। তো সমাজ, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলোর রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের এলিমেন্টগুলো রয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি যে সেগুলো একটা প্রসেসের মধ্যে ধীরে ধীরে এলিমিনেট করা, এবং আমি মনে করি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা শুধু এই সরকার নয়, পরবর্তী সরকারকেও রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এই এলিমেন্টগুলোকে এলিমিনেট করার জন্য কাজ করতে হবে এবং সোসাইটির মধ্যে, সোসাইটি এবং কালচারে যেখানে তারা রয়ে গেছে সেটাকে কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার কালচারের মাধ্যমে আসলে ফাইটটা করে যেতে হবে। এবং এটা এমন না যে এটা এক রাতে বা এক বছর শেষ করে দেওয়ার মতো বিষয় না। আমার মনে হয় এটা একটা দীর্ঘ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক লড়াই, যেটা আমাদেরকে করে যেতে হবে ফ্যাসিবাদকে সমূলে উৎপাটন করার জন্য। ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি কখনো ভেবেছিল যে 26 বছর বয়সে মন্ত্রিত্বের দায়িত্ব পাবে কিংবা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবে? যেদিন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন সেই দিনের অনুভূতির গল্পটা জানবো বিরতির পর। দর্শক, এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপ কথা না। আমরা আবারও ফিরছি আলাপচারিতায়। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে আলোচনায় আমরা ছিলাম, মাত্র 26 বছর বয়সে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, যখন অনুভূতিটা আসলে কেমন ছিল? সে সময়টা আসলে খুবই মিশ্র এক ধরনের অনুভূতি ছিল, কেননা মাত্র 5ই অগাস্ট এত এত লাশ দেখেছি এবং 6 তারিখ 7 তারিখও হাসপাতালে আমাদের সহযোদ্ধারা শহীদ হচ্ছিলেন, মারা যাচ্ছিলেন। কিন্তু 8 তারিখ হচ্ছে সরকারের শপথ গ্রহণ। এই সময়টার মধ্যে আবার গভর্নমেন্ট ফরমেশনের জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম এবং সেই সময়টাতে এক ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে যেতে হচ্ছিল। এটা 6-7 তারিখ পর্যন্ত আমাদের চিন্তায় হয়তো ছিল না যে আমরা সরকারের অংশ হব, কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ বলি কিংবা 90-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব পরবর্তী সময়ে ক্ষমতা কিংবা পলিসি মেকিংয়ের সাথে না থাকার কারণে যেটা হয়েছে, সেই গণঅভ্যুত্থানগুলোর যে স্পিরিট এবং গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের মানুষের যে সুফলটা পাওয়ার কথা সেটা আসলে মানুষ পায়নি। আমরা 90 একটা গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণঅভ্যুত্থান দেখেছি, সেখানেও বাংলাদেশের মানুষকে রক্ত দিতে হয়েছে, কিন্তু সেই অভ্যুত্থানের ঠিক 18 বছর পরেই গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, একটা ফ্যাসিবাদ বাংলাদেশে গড়ে উঠেছে। কেননা সেই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেটগুলো সেগুলো রাষ্ট্রে স্থাপন করা যায়নি, একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়ে আসা যায়নি, গণতন্ত্রকে এখানে লঙ্গার টার্ম এস্টাবলিশ করার জন্য ক্ষমতা হস্তান্তরের একটা সুষ্ঠু ব্যবস্থা করা সম্ভব হয়নি, যে কারণে কিন্তু আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছে। তবে আমরা সেই জায়গা থেকেই মনে করছি যদি ফ্যাসিবাদী যে ব্যবস্থা এখানে আছে সেটার বিলোপ না ঘটাতে পারে এবং রাষ্ট্রীয় পলিসিতে সেটার বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে আমাদের এই এত জীবন আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে। সেই জায়গা থেকে নতুন সরকারে এক ধরনের ওয়াচডগ হিসেবে থাকার জন্য এবং জনগণের এবং এই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে একটা ভয়েস হিসেবে থাকার জন্যই শেষ মুহূর্তে আমাদের সিদ্ধান্তটা হয় যে সরকারে আমরা ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই গণঅভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে আমরা অংশগ্রহণ করব। এটা একটা দায়িত্বের মতো ছিল, দায়িত্ব গ্রহণ করার মতো। কিন্তু শপথ গ্রহণ করার পরেও আসলে বাস্তবিক অর্থে তখনও এটা বুঝে উঠতে পারতেছিলাম না যে আমরা আসলে কি হলাম, বা এটা মাথায় আসার মতো পরিস্থিতিও তখন ছিল না। পরবর্তীতে আমরা মিনিস্ট্রির দায়িত্ব পাই এবং এর পরবর্তী সময়গুলোতে চেষ্টা করে যাচ্ছি যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে রক্ষা করে যাওয়ার। এটা আমাদের কাছে মোর একটা দায়িত্বের মতো। এটা আমাদের কাছে হচ্ছে এই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের এক ধরনের আমানতের মতো। তারা যেমন করে এই বাংলাদেশকে সাজানোর জন্য, যেমন সুন্দর একটি বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে শহীদ হয়েছেন, সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, সেটাকে বাস্তবায়ন করার একটা দায়িত্ব হিসেবেই পালন করছে। উপদেষ্টা হবার পর জীবন কতটুকু বদলেছে?
মোটামুটি আমি মনে করছি যে সম্পূর্ণই একটা বদল জীবনে এসেছে। তবে আমি আমার আগের জীবনটাকেই অনেক বেশি মিস করি, কারণ জানেন যে এই ধরনের একটা জায়গায় অনেক কিছুই ফেক হয়ে যায়। যেমন বন্ধুত্ব অনেক সময় ফেক হয়ে যায়, এখানে অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে। যেমন দিনের অর্ধেক সময় কেটে যায় তদবির শুনতে শুনতে, অনেকের অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে যেগুলো মিললে হয়তো মন খারাপ করে কিংবা বিরুদ্ধে চলে যায়। আগে লাইফটা এতটা ফেব্রিকেটেড কিংবা এতটা ফেক মনে হতো না। আগে তো যারা ছিল তার আমার কাছ থেকে পাওয়ার কিছু ছিল না কিংবা দেওয়ারও কিছু ছিল না, সম্পর্কটা আসলে একটা ট্রু সম্পর্ক ছিল। কিন্তু এখন এটা একটু মুশকিল যে কে আসলে ট্রুলি বন্ধু, কে আসলে স্বার্থসিদ্ধির জন্য আসে, এটা একটু বোঝা মুশকিল হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমি আগের লাইফটাকেই বেশি এনজয় করতাম। আশেপাশে যারা ছিল সবাইকে আপন মনে হতো, নিজের মানুষ মনে হতো, বাট এটা এখন একটু টাফ। আপনি বলছিলেন যে একটা ক্ষমতার বলয়ের মধ্যে থাকতে হয়, মন্ত্রিত্বের চেয়ারটা আসলে কেমন? আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করি যে ক্ষমতার বলের বাইরে থাকার। জন্য আমি চেষ্টা করি যে আমার আগের জীবনটা আমি যেভাবে ছিলাম, যেমন আমার আগের বন্ধুরা যারা আছে, যাদের কোনো আমার থেকে স্বার্থ বা পাওয়ার কিছু নেই, তাদেরকে নিয়ে মাঝে মধ্যে কথা বলা যায় এবং মানুষের সাথে 1-to-1 কথা বলা, যাতে করে আমি কখনো এই বলের মধ্যে আটকে না যাই কিংবা এই বাবুলের মধ্যে আসলে আটকে না যাই, যাতে রিয়েলিটি চেকটা অলওয়েজ হতে থাকে। এবং আমি মাঝে মধ্যেই ছদ্মবেশে ঢাকায় ঘুরে বেড়াই বা বিভিন্ন জায়গায়, যাতে করে আমি মানুষের জীবনটা কেমন, মানে আমি একজন সাধারণ মানুষ থাকা অবস্থায় যেভাবে জীবনটা দেখেছি, যেভাবে শহরটা কিংবা দেশটাকে দেখেছি, সেই চোখে আবার যেন দেখতে পারি, যাতে করে, এবং এটার একটা রিফ্লেকশন আমার পলিসি মেকিংয়েও থাকে। তাহলে আমি আসলে বাংলাদেশের মানুষ যেমন করে দেশটাকে দেখতে চাই সেভাবে আসলে কাজ করতে হবে। কিন্তু আমি যদি একটা বলের মধ্যে আটকে যাই, একটা বাবুলের মধ্যে আটকে যাই, যেখানে সবাই প্রশংসা করে কিংবা সবাই কিছু পাওয়ার আশায় থাকে, তাহলে আমি একটা মিথ্যার মধ্যে আবদ্ধ হয়ে যাব আলটিমেটলি। তো এটাই চেষ্টা করি যে আসল চিত্রটা দেখার, বোঝার এবং সে অনুযায়ী কাজ করার। কিন্তু সবসময় আসলে হয়ে ওঠে না, কারণ এত পরিমাণ ব্যস্ততা থাকে, এত পরিমাণ কাজের মধ্যে আবদ্ধ থাকতে হয়। তারপরে এটা চেষ্টা করে যায়। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি, 7 মাসে কতটুকুন পরিবর্তন করতে পেরেছেন, আর কি কি করতে চান? আমি মনে করি যে এখানে আগে যারা এই ধরনের জায়গায় ছিলেন, মনে হয় যে শুধুমাত্র সদিচ্ছা থাকলেই অনেক পরিবর্তন করা সম্ভব। অবশ্যই পলিসি গুরুত্বপূর্ণ, তারপরেও এই ধরনের, মানে বাংলাদেশে যেরকম ক্ষমতা কাঠামো, ক্ষমতা যে পরিমাণ কেন্দ্রীভূত, সেখানে ব্যক্তি সদিচ্ছা অনেক বেশি ম্যাটার করে। তো সেই সদিচ্ছা থাকলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। এর মধ্যে আমরা যেমন যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া ক্ষেত্রে আমরা অনেকগুলো পরিবর্তন এনেছি এবং আরও আনার চেষ্টা করছি। ক্রীড়াকে আমরা সম্পূর্ণরূপে তো সম্ভব না, তবে বিরাজনীতিকরণ করে যারা স্পোর্টস সেন্ট্রিক মানুষ আছেন তাদের হাতে ওই ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন করার দায়িত্বগুলো অর্পণ করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের ট্রেনিংয়ের জন্য কাজ করে, সেখানে আমরা এআই ট্রেনিং সহ আরও কিছু আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের যুবকদেরকে প্রস্তুত করার জন্য কিছু পলিসি ডিসিশনস, কিছু প্রজেক্ট হাতে নিচ্ছি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে আমরা আমাদের স্থানীয় জনগণের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু জনপ্রতিনিধি নেই বেশিরভাগ জায়গায়, সেই পরিস্থিতিতে স্থানীয় জনগণের যে দৈনন্দিন যে প্রাত্যহিক সেবা সরকার থেকে তারা পেয়ে থাকে, সেগুলো যাতে বিঘ্নিত না হয়, সেজন্য কাজ করে যাওয়ার চেষ্টা করছি। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা চেষ্টা করছি প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো উতরে যাওয়ার। এবং এই সরকারের সংস্কারের যেই এজেন্ডা আছে, সেই সংস্কার এজেন্ডা বাস্তবায়নে আমরা কমিশনের সাথে কাজ করছি। স্থানীয় সরকার সংস্কার কমিশন অলরেডি কিছু রিপোর্ট আমাদেরকে দিয়েছে, সেই অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করছি। এবং একই সাথে এই সরকারের এই গণঅভ্যুত্থানের যারা হত্যাকারী ছিলেন তাদের বিচারের বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, আমরা সেগুলো নজরে রাখছি। আইসিটি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে। এর বাইরেও আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব আছে, সেটার জন্য সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করে আমরা এই সরকার যেন একটা বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন কন্ডাক্ট করতে পারে এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব দিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে আমরা রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক দেখছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন। আপনি ব্যক্তিগত অভিমত জানিয়েছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত,
সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক যে মতানৈক্য দেখছি, সমাধানে কিভাবে আমরা পৌঁছাতে পারবো? এটা আসলে আগে পরের বিষয় কিংবা রাজনৈতিক জায়গা থেকে বলা না। আমার জায়গা থেকে এটা সম্পূর্ণই আমাদের দেশের জনগণের যে প্রাত্যহিক, আপনারা জানেন যে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, একজন ওয়ার্ড কমিশনার এর অফিস, এই জায়গাগুলো থেকে মানুষের প্রাত্যহিক জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ কিংবা হচ্ছে ওয়ারিশ সনদ সহ প্রাত্যহিক বিভিন্ন ধরনের লাইসেন্সের কাজের জন্য মানুষকে যেতে হয়। যখন সেই জায়গাগুলোতে জনপ্রতিনিধি না থাকে, আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালসরা তারা তো আর ওই জায়গাগুলোকে চেনে না, কিংবা কোন মানুষটাকে কীভাবে সে হেল্প করবে সে ডোন্ট নো। অ্যান্ড ওয়ারিশ সনদের ক্ষেত্রে কে কার ছেলে কে কার মেয়ে এটাও তো আমাদের সরকারি অফিসারদের পক্ষে জানা সম্ভব না। এবং সরকারি অফিসাররা যেই জায়গাগুলোতে দায়িত্বে আছে তারা অধিকাংশই অতিরিক্ত দায়িত্বে আছে, তার নিজস্ব একটা দায়িত্ব আছে, পাশাপাশি সে একটা পৌরসভার হয়তো প্রশাসক অথবা একটা ওয়ার্ডে হয়তো সে দায়িত্ব পালন করছে। ফলে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহে একবার সে ওই অফিসে যেতে পারছে। ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে এই সেবাগুলো না পাওয়ার কারণে প্রাত্যহিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমার কনসার্নটা মূলত সেটা, আমরা মানুষকে একটা সুন্দর এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে যেতে চাই। কিন্তু আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো এই মানুষের যে প্রাত্যহিক বিড়ম্বনা সেটা নিয়ে তারা বদার না, তারা মোর বদার হচ্ছে তাদের পলিটিক্যাল গেইন অ্যান্ড রাজনৈতিক স্বার্থ নিয়ে। তো এটা খুব দুঃখজনক। আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি যে মানুষের এই প্রাত্যহিক সমস্যাগুলো কীভাবে আরও নিরসন করা যায়। আমরা এখন এই প্রশাসকের জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেষ্টা করছি যে গভর্নমেন্ট অফিসিয়ালসের বাইরে কিংবা গভর্নমেন্ট অফিসিয়ালস হলেও পূর্ণ দায়িত্বে দেওয়ার, অতিরিক্ত দায়িত্ব থেকে তাকে মুক্তি দিয়ে পূর্ণ দায়িত্ব, যাতে করে 7 দিনে সেই অফিসটাতে বসতে পারে, মানুষের কথা সমস্যাগুলো শুনতে পারে। এর বাইরেও আমরা, যেহেতু আমাদের তো এত অফিসার নেই, আমাদের প্রায় সিটি কর্পোরেশন এবং পৌরসভা মিলিয়ে 9000 ওয়ার্ড, এই যে এতগুলো জায়গা খালি পড়েছে, এগুলোতে আমরা চেষ্টা করছি যে জনপ্রতিনিধি সুলভ যারা আছেন, স্থানীয় যারা আছেন, যারা আসলে বোঝেন সেখানকার মানুষের কী সমস্যা, তাদেরকে একটা প্রসেসের মধ্য দিয়ে সেখানে প্রশাসকের দায়িত্ব দেয়, যাতে করে আমার মানুষের কষ্টগুলো, সমস্যাগুলো লাঘব হয়। এবং নির্বাচনের বিষয়টা তো এখনও স্টিল নট ডিসাইডেড। এ বিষয়ে একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে যদি আসে, যদি ইলেকশন নাও হয়, সেক্ষেত্রে আমরা হয়তো প্রশাসক দেওয়ার দিকে, ওই কর্মযজ্ঞের দিকে যাব। আর যদি ইলেকশন হয় তাহলে তো এটা মানুষের জন্য একটা বড় রিলিফের জায়গা হবে। সেখানে রাজনৈতিক দলগুলো তো অবশ্যই তাদের প্রতিদ্বন্দ্বীরা থাকবে, তারা নির্বাচন ভোটের মাঠে নামবে এবং নির্বাচনের মাধ্যমে আসতে পারবে বলে আমি আশা করি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আপনাদের সহযাত্রীরা নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছে এবং নানা মহল থেকে একটা গুঞ্জন কিন্তু উঠেছিল যে সেই দলে আপনিও যুক্ত হতে যাচ্ছেন। আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, আয়োজনের এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, বিরতির অপরে ফিরছি বাকি গল্পগুলো নিয়ে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপকথা না। আমরা আবারও ফিরছি আলাপচারিতায়। আসিফ মাহমুদ সজীব হইয়া যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপি নিয়ে আমরা রাজনৈতিক মহলে তো নানা তর্ক বিতর্ক দেখছি, কিন্তু আমরা যে গুঞ্জনটির কথা বলছিলাম যে একসময় আমরা নিশ্চিত ছিলাম যে আপনিও আসলে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, এমন কোনো সম্ভাবনা ভবিষ্যতে আছে কি? আমাদের জেনারেশনের মানুষের একটা বড় আশার জায়গা আমরা, যে আমরা বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসতে পারবো। সেই জায়গা থেকে এবং আমার পূর্ববর্তী প্রায় 6-7 বছর ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকার একটা অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে হয়তো সরকারের দায়িত্ব পালন করার পর আমি রাজনীতিতে যুক্ত হব। তবে কোন রাজনীতিতে যুক্ত হব সেটা আমি তখন ডিসাইড করব। যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের নেতৃত্বে এনসিপি গঠন হলো এবং তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং? তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কিন্তু এটা করেও দেখাতে হবে। কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে যেটা তারা বলছেন এবং যেটা আমরা বুঝি, যেই ফ্যাসিবাদী সেটেলমেন্ট দীর্ঘ সময় করা হয়েছে সেটা ভেঙে নতুন একটা সেটেলমেন্ট করা, যেটার দেশের প্রত্যেকটা জায়গায় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও ফ্যাসিবাদের সময়ে তারা কোন ব্যবসায়ীদেরকে আসলে ফ্যাসিলিটেট করেছে, তারা যারা হচ্ছে দেশের অর্থ দেশের বাইরে পাচার করেছে তাদেরকে আওয়ামী লীগ বেশি ফ্যাসিলিটেট করেছে। এখন যদি নতুন রাজনৈতিক দল যারা যেই ব্যবসায়ীরা দেশে ইনভেস্ট করছে, দেশের জন্য কাজ করছে, দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে,
তাদেরকে ফ্যাসিলিটেট করে কিংবা তাদেরকে সামনে নিয়ে আসে, এটা হয়তো নতুন কিছু। এবং বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর প্র্যাকটিস কি, তাদের যে ফাইন্যান্সিয়াল পলিসি, যে তাদের লোকাল নেতৃবৃন্দ অনেকটা চাঁদার টাকার উপরে ভরসা করে চলে, কিংবা কোনো একটা বাজারের ইজারা কিংবা কোনো একটা অফিসে হুমকি দিয়ে চাঁদা আদায় করা, এটাই মূলত ফাইন্যান্সটা হয় বাংলাদেশে। মানে প্র্যাকটিসটা এটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি এবং এখনও আমরা দেখছি, কিংবা বিগত 50-55 বছর আমরা দেখেছি। তো সেখানে নতুন রাজনৈতিক দল কি প্রপোজ করছে, কি ফাইন্যান্সিয়াল পলিসি সে দিচ্ছে, এবং তার নেতাকর্মীরা কি রাজনীতিটাকে একটা পেশা হিসেবে নিচ্ছে, রাজনীতি থেকে আয়কৃত অর্থ দিয়ে দল কিংবা তাদের পরিবার পরিচালিত হচ্ছে, নাকি উন্নত বিশ্বে আমরা যেরকম দেখি তাদেরও একটা বিকল্প ক্যারিয়ার থাকবে, বিকল্প একটা জায়গা থাকবে যেখান থেকে তার লিভলিহুড চলবে, বাট পলিটিক্সের টাকা দিয়ে সংসার চলবে না আর কি, এরকম। তো এখানে ফাইন্যান্সিয়াল পলিসি তারা কি প্রপোজ করছে, কি দেশকে দিচ্ছে, সেখানে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা নিহিত আছে। সুতরাং এটা শুধু কথাই বললে হবে না, এটা কাজ করেও দেখাতে হবে। আমি সরকারের অংশ হিসেবেও না, শুধু বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও এটা দেখতে চাই। এবং এটা শুধু নতুন রাজনৈতিক দল থেকেও না, আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে দেখতে চাই যে আগের যেই রাজনীতির ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে তারা বের হয়ে এসে নতুন পলিসি দিক, নতুনভাবে শুরু করুক, এবং তারা তাদের দলকে জনবান্ধব এবং জনকল্যাণে কাজ করার দিকে এগিয়ে নিয়ে যাক, এটাই প্রত্যাশা থাকবে। নবগঠিত দলটির মধ্যে ইতোমধ্যেই কিন্তু কিংস পার্টির এক ধরনের তকমা লেগে গেছে। বিদ্যমান রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে বসেছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এটা অনেকেই ইঙ্গিত করে থাকে যে সরকারের যে ছাত্র উপদেষ্টা আছে তারা হয়তো এই দলকে কিংবা সরকার এই দলকে সহযোগিতা করছে, কিন্তু এটা শুধু মুখে মুখে বললে হবে না, এটা প্রমাণও করতে হবে। কেননা এখন পর্যন্ত আমি নতুন রাজনৈতিক দলকে কোনো রকমের ফেসিলিটেশন গভর্নমেন্ট থেকে করা আমি সেটা অ্যালাউ করিনি, কিংবা আমার দিক থেকে আমি করিনি, এবং আমার জানার মতো সরকারের উপদেষ্টারাও করেননি। আবার যদি ভাইস ভার্সা বলি, তাহলে এই সরকারটা তো শুধুমাত্র সরকারে যারা আছে সবাই যে নতুন রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী এমনও তো না। এই সরকার যখন গঠিত হয়, যখন আমরা গঠন প্রক্রিয়া ছিলাম, তখন আমাদের একটা লিয়াজু কমিটি সরকার গঠনে কাজ করেছিল। এখন বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সেই লিয়াজু কমিটির আহ্বায়ক ছিলেন, এবং সেই লিয়াজু কমিটির প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলছিলেন, এবং বিএনপির নেতৃবৃন্দ নাম প্রপোজ করেছে, জামাতও এখানে নাম প্রপোজ করেছে, এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা, সিভিল সোসাইটির স্টেক হোল্ডাররাও নাম প্রস্তাব করেছে, এখানে ছাত্ররাও নাম প্রস্তাব করেছে। সবার প্রস্তাবের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে। ভাইস ভার্সা এই সরকার থেকে আবার সবাই কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু ফেসিলিটেশনটা নিচ্ছে, এবং আমরা যাদেরকে বিএনপি এবং জামাতপন্থী আমলা বলে মনে করি, তারা তো সচিব হয়েছেন 5ই আগস্টের পর থেকে, বেশিরভাগ ইয়েতে সচিব হচ্ছেন, এবং বিগত সময়ে বঞ্চিত ছিল। এরকম আপনারা দেখেছেন যে বালকে পদোন্নতি হয়েছে, যেটা আসলে বাংলাদেশে কখনো হয়নি এত পরিমাণে পদোন্নতি। তো তারা তো সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোতে আছেন। তো তারাও যে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে সহযোগিতা করছেন না তাও কিন্তু না, তারাও করছেন। এবং আমাদের যে অ্যাটর্নি জেনারেল আছেন, 6 আগস্ট ওনার নিয়োগটা হয়েছে, উনি বিএনপিতে সরাসরি পোস্টেড একজন ব্যক্তি। তো এখানে তাহলে তো সবাই এখন কিংস পার্টি, কারণ গভর্নমেন্টের সবার স্টেক হোল্ডার আছে, সবার অংশগ্রহণ আছে। এটাই এই সরকারের সৌন্দর্য, এবং এটাই এই সরকারকে আমি মনে করি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সহযোগিতা করবে, কারণ সরকারের চেক অ্যান্ড ব্যালেন্সটা আছে, এবং সরকার যেমন অন্ধভাবে কাউকে সাপোর্ট দিয়ে যাচ্ছে না, আবার সরকারের বিভিন্ন পর্যায়ে সবারই শুভাকাঙ্ক্ষীরা আছে। একেবারে আপনার ব্যক্তি জীবন নিয়ে এবার জানতে চাই, পরিবারের কথা শুনতে চাই, বন্ধুদের কথা শুনতে চাই। এখন আসলে ব্যক্তি জীবন বলতে সেভাবে কোনো কিছু আর অবশিষ্ট নেই। দেখা যায় দিনের মধ্যে একটা দীর্ঘ সময় কাজ করতে হয়, কাজ নিয়ে থাকতে হয়, কিংবা এগুলো নিয়েই করতে হয়। তবে এর মধ্যেও চেষ্টা করি আমি, যেমন আজকে ছুটির দিনগুলোতে চেষ্টা করি একটু এই পুরো গভর্নমেন্ট অ্যান্ড প্রোটোকলের বাইরে গিয়ে একটু শহরটা ঘুরে দেখা। যেহেতু স্থানীয় সরকারের দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনগুলো আমাদের আন্ডারে, মানুষের প্রাত্যহিক সেবা নিশ্চিত হচ্ছে কিনা, বা আরও কী বেটার আমরা জনগণের জন্য করতে পারি, ঢাকাবাসীর জন্য করতে পারি, এগুলো নিয়ে কাজ করা। এর বাইরে বেশিরভাগ সময়টা সরকারের দায়িত্ব পালনেই কেটে যায়, যেহেতু আমাদের বিশেষ পরিস্থিতিতে দুইটা মিনিস্ট্রির দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তো সারা দেশে বিস্তৃত, এবং সারা দেশের সমস্যাগুলো নিয়েই প্রাত্যহিক
এগুলো নিয়ে ডিল করতে হচ্ছে, ফলে একটা বড় সময় এখানেই কেটে যায়। শৈশবের ঈদ নিয়ে মজার কোনো স্মৃতি মনে পড়ছে কি? আমাদের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি। আমার বাবা একজন স্কুল শিক্ষক। সেই জায়গা থেকে আরও 10টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই আমাদের ঈদ কেটেছে অ্যাজ ইউজুয়াল। সকালে উঠে ওই বাসায় তৈরি সেমাই খাওয়া, তারপর বন্ধুদেরকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া, কিংবা ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া, অ্যাজ ইউজুয়াল যেটা সাধারণত হয়ে থাকে। এটাই হচ্ছে, এভাবেই ঈদ কেটেছে বিগত সময়ে, এবং এবারও এভাবেই কাটানোর চেষ্টা করব, তবে কতটুকু পারবো জানি না। আমি যে মানুষটির সামনে বসে আছি সে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এবং সরকারের একজন উপদেষ্টা, কিন্তু তারপরেও 26 বছরের একজন টকবকে যুবক। সেই জায়গা থেকে আমি যদি জানতে চাই, প্রেম ভালোবাসা নিয়ে আপনার মূল্যায়নটা আসলে কি? বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম স্বাভাবিকভাবে আমাদের বন্ধুদের অনেকেই হয়তো বিভিন্ন ধরনের সম্পর্কের সাথে জড়িত ছিল, কিন্তু আমাদের জার্নিটা একটু ডিফারেন্ট। আমি প্রথম বর্ষে যখন আসি 2018 সালে বিশ্ববিদ্যালয়ে, কোটা সংস্কার আন্দোলন পাই প্রথমেই, এবং কোটা সংস্কার আন্দোলনের পর থেকে এক ধরনের মানুষের জন্য কাজ করার, এবং ক্যাম্পাসে আমরা দেখেছি যে প্রতিদিন গেস্ট রুম নির্যাতন। আমারই কোনো বন্ধু হয়তো গেস্ট রুম নির্যাতনের শিকার হচ্ছে। আমি নিজে যখন ছিলাম তখনও এক ধরনের প্রতিদিন রাতেই গেস্ট রুম থেকে বের করে ঢাকায় ঘুরতে বলা হতো, কিংবা ঘুমাতে পারতাম না। এই জায়গাগুলো থেকেই মূলত মনে হয়েছে যে আমাদের কিছু করার সুযোগ আছে, কিছু করার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে বেশিরভাগ সময়টাই গেছে স্টুডেন্ট অ্যাক্টিভিজম সাথে, এবং যেটা সে সময়ের প্র্যাকটিস ছিল যে আমাদের বন্ধুদেরও কেউ যদি বিসিএসের প্রিপারেশন নিচ্ছে কিংবা চাকরি বাকরি করবে, সেও আমাদের সাথে মিশতে আসলে অতটা, মানে পাবলিকলি মিশতে কমফোর্ট ফিল করতো না। কারণ আমার সাথে যদি তাকে গোয়েন্দা সংস্থার লোকজন দেখে কিংবা ছাত্রলীগের লোকজন দেখে, তার একটা ব্যাড রিপোর্ট যাবে, তার চাকরিটা হবে না। আমার নামে 4টা মামলা ছিল সরকারের আসার আগে, এবং 2টা মামলায় হচ্ছে 35 দিনের মতো জেলেও ছিলাম। তো ক্যাম্পাসে সাধারণত এ ধরনের আমরা যে 20-25 জন মানুষ ছিলাম, তাদেরকে একটু অ্যাভয়েড করে চলার একটা প্রবণতা সবসময় ছিল, বন্ধুদের মধ্যেও ছিল, সকলের মধ্যেও ছিল। এছাড়াও আমাদেরও একটা দেখা গেছে এই ধরনের কার্যক্রমে বেশি সবসময়ই মাথায় থাকতো যে আজকে একজন নির্যাতনের শিকার হলো, আজকে দেশে এটা ঘটলো, এটা ঘটলো, এটা নিয়ে কি করা যায়, কিভাবে প্রতিবাদ করা যায়। ফলে প্রেম ভালোবাসা কিংবা সম্পর্কের দিকে যাওয়ার সময়টা সেভাবে পাওয়া হয়ে ওঠেনি। এই উত্তরটিকে আমি কৌশলী উত্তর ধরে নেব আসিফ মাহমুদ। আমাকে মানে বিশ্বাস করতে হবে কি যে আপনার জীবনে কখনোই প্রেম ভালোবাসা আসেনি? অনেক সময় সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি, কিংবা হতে হতে হয়নি হয়তো, এরকম। দর্শকদের জন্য কি বলতে চান দেশ টেলিভিশনের? আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই নতুন বাংলাদেশকে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের জন্য একটা কল্যাণময়ী রাষ্ট্র হিসেবে গড়ে তুলে দিয়ে যেতে চায়, এবং সেই কাজ করতে তারা বদ্ধপরিকর। এবং সেক্ষেত্রে প্রথম দিন থেকেই জনগণ বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা চাই সামনের সময়ে, যেহেতু সংস্কারের কার্যক্রমগুলো এগিয়ে আসছে, সরকার সংস্কারের কাজগুলো খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন, এবং সেক্ষেত্রে সংস্কার করতে গিয়ে অনেক গোষ্ঠীর স্বার্থ হয়তো, অনেক ব্যক্তির স্বার্থ হয়তো আঘাত লাগবে। সেক্ষেত্রে জনগণের দিক থেকে সরকার সর্বোচ্চ সহযোগিতাটা চায় যেন সরকার এই সংস্কারগুলো করতে পারে, এবং বাংলাদেশে যেন কখনোই ফ্যাসিবাদ আর কোনো ফরম্যাটে ফিরে না আসতে পারে, কখনোই স্বৈরাচার কোনো ফরম্যাটে ফিরে না আসতে পারে। সেই জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত এই অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে যেতে চায়। এই এজেন্ডার সাথে বাংলাদেশের জনগণ আমাদের সাথে থাকবে, এবং জনগণের জায়গা থেকে এই সরকারও যদি কখনো তার পথচ্যুত হয়, সেক্ষেত্রে আমাদেরকে কারেক্ট করার জন্য যৌক্তিক সমালোচনা এবং সহযোগিতা করবে, পাশে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য, সেই সঙ্গে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন যে কথা রূপকথার আজকের আয়োজন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।